বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন বিমল মিত্রের লেখা রাত তখন 11টা। ঘটনাটা ঘটল ঠিক রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি আর কি। কলকাতা থেকে ট্রেনে 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া স্টেশন পৌঁছতে 8টা সাড়ে 8টা বাজে। স্টেশনে নেমে 5 ক্রোশ হাঁটা পথ। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, আর শেষ ট্রেন সন্ধে 6টায়। সন্ধে 6টার ট্রেন ধরলে স্টেশনে পৌঁছতে প্রায় 9টা, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধে খুব। ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে আমি বাড়ি পৌঁছিয়ে যাই। কিন্তু সবসময়ে সেই ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার নেশা আমার। রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবের সঙ্গে কাটাতে আজকাল বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়ি না গেলে বাবার চিঠি আসে। লেখেন, তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ নয় তো? আমি খুব চিন্তায় আছি, পত্রপাঠ উত্তর দিও, ইত্যাদি ইত্যাদি। আমি বাবার একমাত্র সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন। আমি বড় হব, মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব, এইসব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার টান একটু বেশি। আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজই নেই, তাদের অবস্থা খারাপ বলে তারা কলকাতায় পড়তে আসতে পারেনি। তাই আমাকে দেখে কখনো কখনো তারা একটু আধটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট দেখে অবাক হয়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রামে এখনও শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগই পাইনি। আমাদের বাড়ির পাশেই থাকে নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কীরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতাম, হ্যাঁ কাকা, খুব ভালো। তিনি বলতেন, এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরোহিত মশাই। তিনি না হলে কারুরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও তার ডাক পড়ত। আবার কারো বাড়ির ছেলের অন্নপ্রাশন হলেও তাকেই চাই। তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো, কালী পুজো, আর 3 ক্রোশ দূরে জমিদার বাবুর বাড়িতে যত উৎসব, যত বিয়ে, যত ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। গল্পটা এত দূর শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোন আবহাওয়াতে বড় হয়েছি। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও আমার সাথে যে এমন ঘটনা ঘটতে পারে, তার কথাই তোমাদের বলবো।
আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের উৎসাহ দিন। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে আগেই সে কথা লিখে দিয়েছিলাম, আমি 3 সপ্তাহ দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন ধরে রাত জাগবার পর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক ভেবে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম যখন ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে 3:30 বাজে। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘোরে ঘুমাচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে, এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাওয়ার উপায় নেই। কিন্তু সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সেই তো রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন বাজবে রাত্রি 12টা। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুরের ট্রেনটায় আসতে পারলি না হতভাগা। ঠিক সময়ে গাড়ি স্টেশনে পৌঁছতে দেখে আমি নিশ্চিন্ত হলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেটের বাইরে আসলাম। গেটের বাইরেই বাজার, তখনও অল্প স্বল্প লোক বাজারে আছে। ভাবলাম তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইলে না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবারই এক কথা, বলে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবুও কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল, বাবার কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছেই আগে ওষুধের দোকান থেকে কিনেছিলাম। মার জন্য 1000 মলম, একটা গামছা, আরও অনেক খুচরো জিনিসপত্র কিনে নিয়েছিলাম, যা বাবা আগের থেকেই আমাকে বলে রেখেছিল। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি, চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় তাদের। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছিল। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ। অমাবস্যার রাত, আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ হয়ে গেল। তবুও আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার এখানে হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে এই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সেটা অনেক ছোটবেলার ঘটনা, কিন্তু সেখানে এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করতো আমার। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি বুঝি আর আসবো না। মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিল। বাবা বলেছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় আর এলো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় খেয়ে শুয়ে পড়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়েও পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তার ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে।
সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়, তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় এবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ও জায়গার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করলো। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজে চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি। সে বলল, আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসছে, সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠলাম, কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞেস করল, ও তুমি বিমল, ধীরেশ দাদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো, চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে দেরি হলো যে? আমি বললাম, দুপুর 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই তো পারতে, এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। আমি বললাম, তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদারের স্ত্রী ডেকে পাঠিয়েছে, তার বড় ছেলের খুব অসুখ, এখন তখন অবস্থা, তাই শান্তি সত্যায়ন করাবেন। যত রাতি হোক আমাকে পৌঁছতেই হবে, তিনি লোক পাঠিয়েছিলেন, তাই খেয়ে দিয়ে দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি যাও, আমি আসছি। তোমার রাস্তায় লোকের সঙ্গে দেখা হয়নি বুঝি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললে, তা রাত্রির বেলা হয়তো ঠাহর করতে পারোনি তুমি। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো কাজ করনি, চলো আমি তোমায় গা পর্যন্ত পৌঁছে দিই। আমি বললাম, আপনি আবার কেন কষ্ট করবেন কাকা, আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললে, সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেস্থা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেরে চলে গেলে নসু। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাড়িতে তার বড় ছেলের এখন তখন অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি কি 3 সপ্তাহ বাড়ি আসনি বাবা? ধীরেশদা খুব চিন্তা করছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনায় থাক, সপ্তাহে 1 দিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে, নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিলাম না, চুপ করে নসু কাকার কথা শুনতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললে, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর ভয় নেই, আমি চলি, আমার তো খুব তাড়া, বলেই তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজার কড়া নাড়তে নাড়তে বাবা বাবা বলে ডাকছি। বাবা আমার ডাক ধর্মর করে উঠে পড়লেন, মাও জেগে উঠলেন, তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো, কোন ট্রেনে এলে?
দুপুরের ট্রেনে আসতে পারলে না? আমি বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম বাবা, তাই রাত হলো। বাবা বললে, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় বাবা? জানো, বাড়ি পৌঁছোতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল। তুমি তো সেসব জানো না। কদিন আগে বাবুদের বাড়িতেও ডাকাত পড়েছিল। আমি বললাম, আমি তো তা জানতুম না। রাস্তায় দেখা হলো নসু কাকার সঙ্গে, তিনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। নসু নসু কাকা? বললাম, হ্যাঁ বাবা, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলের মড়মড় অবস্থা, তাই তিনি শান্তি সত্ত্বেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, ওটা তোমার নসু কাকা ছিল। তিনি তোমার সঙ্গে কথা বলেছেন। তুমি কি সব আবোল তাবোল বকছো খোকা? আমি বললাম, বারে, আমি ভুল দেখব কেন? আমি কি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন। আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। গল্পটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।